রাকিব আপনার শিক্ষা জীবন আপনার শিক্ষা জীবন কবে শেষ হয়েছে? রাকিব আপনার শিক্ষা জীবন কবে শেষ হয়েছে? জি, পরবর্তীতে 14 সালে যখন শেষ হওয়ার পরে যখন অনার্স রেজাল্ট দিল, তারপর মাস্টার্স আমি 2বার ভর্তি হয়েছি, আমাকে করতে দেওয়া হয়নি। অতঃপর 2018 সালে যখন ডাকসু নির্বাচনের বাস্তবতা, অবৈধ ইলেকশন ডাকসু নির্বাচন বাস্তবতা, তখন আমি ফিজিক্স আমাকে আর সুযোগ দেয়নি, কারণ আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের নিয়ম রয়েছে যে আপনি 2 থেকে 3 বছরের মধ্যে না করলে আপনাকে এলাও করবে না। পরবর্তীতে আমার খুবই কষ্ট আমার জীবনের, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবো না। এটি আমি যখন ভাবি আমার সত্যি খুবই আমার মনকে বোঝাতে পারি না। পরবর্তীতে গভর্নেন্স স্টাডিজ আমি ভর্তি হয়েছি এবং সেখানে ফার্স্ট সেমিস্টারে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হলাম। অতঃপর বারবারই আমাদের উপর হামলা মামলা এবং ক্যাম্পাসে আমার কাটাবনের বাসার সামনে থেকে আমাকে ধরে নিয়ে গেল। খুব ভালো লাগলো, এটাও আমাকে কন্টিনিউ করতে দেওয়া হয়নি। রাকিব এটা শুনে খুবই আপনার যে আপনি খুব অল্প সময় অল্প কথায় আপনার কাহিনী আপনি বলেছেন। তো একটি যে অভিযোগ যে আছে যে এই 17 বছর হিসা আদায়ের জন্য, যেটা আমি বলছিলাম, আমি খুব খুশি হয়ে কথাটি বলছি রাকিব, তা না, কিন্তু বয়স্করা যারা আপনাদের মতো সিনিয়ররা আছেন তারা ছাত্র পদবি ছাড়তে চাইছেন না। 260 জন সদস্যের বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতাদের অধিকাংশের বয়সী 30 বছরের বেশি। নিয়মিত শিক্ষার্থীদের পেছনে রেখে আপনারা কত বয়স অবধি আসলে নেতৃত্বে থাকতে চান? ধন্যবাদ। আমাদের এই কেন্দ্রীয় সংসদীয় কমিটি মেয়াদী হয়েছে 7 কি 8 মাসের মতো হয়েছে। তো তৎকালীন সময় একটা বাস্তবতা ছিল, যেহেতু জুলাই আগস্টে একটা বাস্তবতা তৈরি হয়েছে, আমরা সে বিষয়ে অবগত রয়েছি, আমাদের হাইকমান্ড অবগত রয়েছে। আমরা সেজন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যেগুলোতে আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে আমাদেরকে প্রবেশই করতে দেওয়া হয়নি, সেখানে আমরা একদম নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ কেন্দ্রীয় সংসদ নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে আমরা বিদায় নেব এবং খুব দ্রুততম সময়ে এই কাজগুলো ইনশাআল্লাহ সম্পূর্ণ হবে। আপনি এমন নয় দ্রুততম সময়, মানে দ্রুততম সময় তো নানা ধরনের দ্রুততম সময় আছে, মানে 4 বছর 5 বছর অনেক সময় দ্রুততম সময়, মানে ওরকম না। আমাদের সংগঠনের দ্রুততম সময় এটি বোঝায় না, খালি আমাদের কি বোঝায় সময়, আমাদের মেয়াদ থেকে 2 বছর, কিন্তু আমরা 2 বছর না, আমরা টার্গেট নিচ্ছি যে আমরা খুব হয়তো 3 মাসের মধ্যে আমরা আমাদের কলেজ কমিটিগুলো সেই কমিটি সম্পন্ন করতে পারবো। অপর কিছু কমিটি সম্পন্ন করে আমরা নিয়মিত স্টুডেন্টদের হাতে দিয়ে বিদায় নিতে পারবো। এটি একটা সাংগঠনিক প্রক্রিয়া এবং সেই বাস্তবতা আমরা বুঝি, সেই বাস্তবতার আলোকে আমরা আমাদের সাংগঠনিক কর্মপন্থা ঠিক করেছি। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের রাকিব, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর 4 দিনের মাথায় 6 জন পদ হারিয়েছেন। তাদের বিরুদ্ধে আমরা যতটুকু জেনেছি ছাত্রলীগ থেকে অনুপ্রবেশের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্র দলের অনুপ্রবেশের অভিযোগ সারা দেশেই। এটা ঠেকাতে আপনারা কি করছেন? আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আপনি একটু দ্রুত এর জবাব দিলে ভালো হয়। ছাত্রলীগের অনুপ্রবেশকারী ছাত্র দলে বহিষ্কার, আপনারা কি করছেন এটা নিয়ে? একটি বাস্তবতা রয়েছে যে যেহেতু আমরা দীর্ঘদিন ক্যাম্পাস থেকে বিতাড়িত অবস্থায় ছিলাম, তখন এই পর্যায়ে এসে আমরা যখন জুলাই আগস্টের বাস্তবতার পর থেকে আমরা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। তো সেই বাস্তবতায় যখন আমাদের কিছু সাংগঠনিক কার্যক্রমে সামান্য ভাবে একটু হতেই পারে, তো সেটি আমরা সাথে সাথে শুধরে নিয়েছি, অর্থাৎ আমরা কেন্দ্রীয় সংসদের তদন্ত কমিটি করে দিয়েছি এবং তাদের সেই তদন্ত রিপোর্টের আলোকে আমরা যাদেরকে মনে করেছি যে হ্যাঁ তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমরা নিয়েছি। আর ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান, একজন ছাত্রলীগের চিহ্নিত ছাত্রলীগের কোন কর্মীকে আমরা স্থান দেব না, কিন্তু যাদেরকে জোরপূর্বক ভাবে ছাত্রলীগ হলে একটা হলে সিট পেতে পাওয়ার ক্ষেত্রে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে, কিংবা যারা সামান্যতম যে তারা দেশের রাষ্ট্রের স্বার্থে এবং এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে এত প্রতিকূলতার মাঝে। এবং সে সময় ছাত্র দলের আপনারা অবগত রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসে এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল সর্বাত্মকভাবে রাজপথে ছিল, সে ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল। সে কারণে সে সময় যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে আমরা স্থান দিয়েছি। ওকে, এটি ধন্যবাদ।
আচ্ছা, পরের প্রশ্নে যাই যে রাকিব, 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার সাটানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিরোধী বিক্ষোভ হয়েছে একাধিক জায়গায়। সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে বা পক্ষে মিছিল হয়েছে। এ থেকে আপনারা কি বার্তা নিলেন? জি, খালিদ ভাইয়ের অনুষ্ঠানে একটা বিশেষত্ব রয়েছে। এখানে সংগঠনের পক্ষে কিংবা সংগঠনের যে সংগ্রাম লড়াই ইতিহাস আমাদের সেগুলো বলার সুযোগ থাকে না। যে কোশ্চেন গুলো আসে সমস্যা নেই, আমি এই প্রশ্নে শুধু আনসার দিচ্ছি, আমি অন্যদিকে যাব না। সেটি হলো এই পোস্টার কেন্দ্র করে যে ঘটনাটি, আসলে আপনি লক্ষ্য করে দেখুন, ছাত্র রাজনীতির একটা অন্যতম প্রধান এই উপকরণ হলো পোস্টারিং করা, দেয়াল লিখন, যার মাধ্যমে কিছু মানে শৈল্পিক বিষয় উঠে আসে। যে পোস্টারিং এর মাধ্যমে এটি ঐতিহ্যতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ছাত্র রাজনীতিতে, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ঐতিহ্যতা রয়েছে। এবং আপনি প্রতিবেশী ভারত রাষ্ট্র, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানেও আপনার এই পোস্টারিং এর একটি ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তো যেহেতু ছাত্রলীগ এই 15.5 বছরে পুরো ছাত্র রাজনীতি কালচারটাকে ধ্বংস করে দিয়েছে, এখন জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে তাদের মননে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে তারা এই ছাত্র রাজনীতির প্রতি একটি ঘৃণার দৃষ্টিতে দেখে এই স্টুডেন্ট পরিবেশটাকে, এটি বাস্তবতা, আমরা কিন্তু স্বীকার করি এবং সে অনুযায়ী আমাদের পরবর্তী স্টেপ নিয়েছে। সেই বাস্তবতায় যখন পোস্টারিং এর বিষয়টা ছিল, এটি আমাদের ছিল শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক, কোনো হল পর্যায়ে কোনো কর্মসূচি ছিল না। কিন্তু যেহেতু আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে আমাদের বিপুল সংখ্যক কর্মী রয়েছে আমাদের, তো অল্প কিছু নেতা কর্মীরা তারা না বুঝে অবচেতন ভাবে তাদের রুমে কিংবা সংশ্লিষ্ট এলাকাতে পোস্টার সাটিয়েছে। তো তার পরবর্তীতে আমরা কিন্তু সাথে সাথে এই বিষয়ে স্পষ্ট করেছি যে আমাদের হল পর্যায়ে কোনো কর্মসূচি নেই, যারা করেছে অতি উৎসাহী হয়ে করেছে। তার পরবর্তীতে সামান্য পরিমাণে বৃহৎ পরিসরে কিছু হয়নি। তার মানে আপনারা কেন্দ্রীয় ভাবেও পোস্টার লাগাইতে চান নাই, ব্যাপারটা কিরকম? না না, আমরা ক্যাম্পাসে অবশ্যই পোস্টার লাগাবো, পোস্টার লাগিয়েছি ক্যাম্পাসে, কিন্তু সেটি অবশ্যই হল পর্যায়ে আমরা মানে আমাদের কোনো উৎসাহ নেই। হল পর্যায়ে আমরা এই পর্যায়ে ছাত্রদলের সভাপতির কাছে আমি আরেকটু জানতে চাইবো যে শিক্ষাঙ্গনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বন্ধের দাবি ছিল জুলাই আন্দোলন থেকেই, যে লেজুর ভিত্তিক সংগঠন হবে না ছাত্র সংগঠনের মধ্যে, এই দাবি এখনো হারিয়ে যায়নি। আমরা মোমা ফাতেমার কাছেও এটি জানতে চাইবো যে এটি বেশ প্রকাশ্যভাবে আছে, কিন্তু আপনারা কি বিএনপির নেতৃত্বের লেজুর হয়েই থাকতে চান বা বিএনপির লেজুর হয়ে থাকতে চান? 24-এর এই আন্দোলনের পরে নতুন করে কিছু ভাবছেন কিনা? বৈষম্য বিরোধী সরকারের মন্ত্রী বৈষম্য বিরোধী এরা কিন্তু সরকারের মন্ত্রী উপদেষ্টা লেজুর না হয়ে অলরেডি এখন একটা শরীরে পরিণত হয়েছেন, তাদের একটা আলাদা জায়গা দেখা যাচ্ছে, কিন্তু সেইটা কিন্তু আমরা ছাত্রদল থেকে পাচ্ছি না। এই ব্যাপারটাকে আপনি একটু দেখবেন কিনা, দেখছেন কিনা? জি জি, অবশ্যই স্পষ্ট করছি। একটু এটা একটু সময় দিতে হবে, সেটি হলো যখন জুলাই আগস্ট আন্দোলন চলমান ছিল, বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানার সংগঠিত হলো, বিশেষ করে 8 জুলাইয়ের পর থেকে আমাদের এই নেতৃত্বে যারা ছিল সমন্বয়, বিশেষ করে নাহিদ, আসিফ সহ তারা নেতৃত্ব ছিল, পরবর্তীতে ওরা গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে যে মানে ওদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে তারা নেতৃত্ব ছিল, তারা সবাই আমার সাথে সরাসরি এবং আমার সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমার নেতৃত্বে রয়েছে এই ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে তারা বারংবার প্রতিটি কর্মসূচির ক্ষেত্রে আমাদের পরামর্শ নিয়ে কর্মসূচি দিয়েছে। তখন আমরা এই প্রশ্ন করেছিলাম, তোমরা যে এই আমাদের 8 না 9 নম্বরে লেখা ছিল লেজুর ভিত্তিক সভ্যতা, তখন তারা আমাদের স্পষ্ট করেছে যে ভাই আমরা এটা শুধুমাত্র ছাত্রলীগকে, কারণ তখনও কিন্তু আজকে হয়তো ভাই এই প্রেক্ষাপটে অপর সংগঠন নিয়ে হচ্ছে, এটি একটা ষড়যন্ত্র হিসাবে আমি দেখবো। কিন্তু তৎকালীন সময় আমাদের সাথে কথা ছিল যে শুধুমাত্র ছাত্রলীগের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ একটা সেকেন্ড জনাব রাকিব, আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এইটা একটু উমামা ফাতেমার কাছে জানতে চাই। উমামা ফাতেমা, আপনি কি আচ্ছা আমি প্রশ্নে ফেরত আসি আপনার জন্য, যে আমার যে প্রশ্ন, যে আপনিও তো সোশ্যাল মিডিয়াতে আসলে আপনার উপস্থিতি আছে, আপনি কি আপনার ফ্যান ফলোয়ারদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা বাস্তবে খুশি কিনা? ফেসবুক ইনস্টাগ্রামে আপনাকে যে পরিমাণ মানুষ ফলো করে, যারা ফলো করে সেই অডিয়েন্সটাই আপনার আসলে কাঙ্ক্ষিত অডিয়েন্স কিনা, এই সংখ্যাটার ব্যাপারে বা এই অডিয়েন্সটার ব্যাপারে আমি আসলে জানতে চাইছি। এই কারণে
এই অডিয়েন্সটা বা তার চাওয়া বা তার চাওয়ার যে ধারাটা সেটা আপনার উপর বা আপনার কাজে প্রভাব বিস্তার করে কিনা? ভাইয়া খুবই সুন্দর একটা প্রশ্ন। আমার যারা ফলোয়ার্স, আমি জানি না যে সবাই আমাকে পছন্দ করে বলে আমাকে ফলো করে কিনা, এটা কিন্তু আমি শিওর না। সো আমার ফলোয়ার্স অনেক আছে, বাট কয়জন আমাকে পছন্দ করে বা আমার ভক্ত সেই ব্যাপারে কিন্তু আমি শিওর না। সেটা সোশ্যাল মিডিয়ায়, স্পেশালি সোশ্যাল মিডিয়ায়, সেটা ইনস্টাগ্রাম হোক আর ফেসবুক হোক। আর যারা আমার অডিয়েন্স, যারা আসলে আমাকে আমার কাজের জন্য পছন্দ করে, তারা আমি যেরকম, আমি যেই কাজগুলো চুজ করি, আমি যেই ধরনের কাজ এখন করছি সেগুলো দেখেই পছন্দ করেন। এবং সেই অডিয়েন্স যে সবাই আসলে আমার ফলোয়ার্সদের মধ্যে আছে বা তারা আমাকে ফলো করছে সবসময়, এইরকম না। আমি এই পার্থক্যটা দেখেছি যে অনেক সময় দেখা যায় যে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক অদ্ভুত বাজে কমেন্ট করতে থাকে অনেকে, এবং তারা হয়তো আমাকে ফলো করছে, হ্যাঁ, কিন্তু তারা আসলে আমার রিয়েল অডিয়েন্স বা আমাকে পছন্দ করে এইরকম না। কিন্তু আমার কাজ যারা পছন্দ করে সেই রকম স্পেসিফিক একটা অডিয়েন্স গ্রুপ আমার আছে, এবং আমি শিওর না যে তারা সবাই আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করে কিনা, বাট আমার কাজকে তারা ফলো করে, এইটুকু আমি এনশিওর করতে পারবো। ডক্টর বাঁধন, একটা জিনিস কি আমি এরকম প্রশ্ন করতে পারি যে ধরেন এরকম কি হইতে পারে যে একটা অডিয়েন্স আপনাকে সিনেমায়, নাটকে বা অন্য কোনো জায়গায় দেখতে পছন্দ করতেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে আপনার উপস্থিতি, আপনার যে ব্যক্তিগত মত প্রকাশের যে প্ল্যাটফর্ম, সেইটাতে তারা আপনাকে খুব বেশি পছন্দ করতেছে না, এটাও কি হইতে পারে কিনা? হতেই পারে ভাইয়া, কারণ আমি আমার কাজ দিয়ে বা ব্যক্তিগতভাবে দুইটা তো আলাদা জায়গা। আমার প্রফেশনাল জায়গা, পার্সোনাল, মানে আমি পার্সোনালি যেরকম, সেটা ডেফিনেটলি একদমই আলাদা একটা জায়গা। এবং কারো কারো অনেক সময় মনে হতেই পারে যে আমার চিন্তা ভাবনা, আমার যে মানসিক গঠন, সেটার সাথে হয়তো তার অনেক মতামত একরকম হচ্ছে না, বা তার মনে হচ্ছে যে আমি এই স্টেপটা কেন নিয়েছি বা এই কথাটা কেন বলছি, এরকম কিন্তু হতেই পারে। এবং তারা আবার আমার কাজকে সাপোর্ট করতে পারে, এরকম অডিয়েন্সও আছে। এবং আমার জন্য এরকম অডিয়েন্স অনেক আছে আসলে, কারণ আমি যে ধরনের কাজ করি, আমি অনেক অডিয়েন্স দেখেছি যারা আমার কাজকে অনেক সাপোর্ট করে। আবার আমি এরকম অডিয়েন্সও দেখেছি যারা আমাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করে, তাদের কাছে আমার পার্সোনালিটি, আমার স্টেটমেন্ট তারা ভীষণভাবে পছন্দ করে। তারা হয়তো আমার কাজ ওইভাবে দেখেও নাই। সো দুই রকমের দর্শকই আছে কিন্তু ভাইয়া। আপনাকে ধন্যবাদ। আমি যদি আমরা প্রশ্নে ফিরে আসি, সে প্রশ্ন আপনার কাছে ছিল যে আপনি রেহানা মরিয়ম নূরের কথা আপনি বলেছেন, 2021-এর রেহানা মরিয়ম নূর কানে বিবেচিত হওয়ার পর থেকে কি আপনার জীবন বা কাজের ক্ষেত্রে বড় কোনো বদল এসছে কিনা, পরিবর্তন এসছে কিনা? এবং 2023 সালে আপনি আরেকটি মানে আলোচিত চলচ্চিত্র অভিনয় করেছেন, সেটা হচ্ছে খুফিয়া, একটি অন্যরকম চলচ্চিত্রে চরিত্রে অভিনয় করেছেন। আপনি যে একটি রাজনৈতিক সামাজিক বাস্তবতার কথা বলছিলেন, সেই ক্ষেত্রে মানে তার আগে পরে আপনার জীবন নিয়ে যদি আপনি একটু বলতেন যে আসলে একটি চরিত্র বা একটি কাজ, শিল্পীর জীবনের একটি কাজ তার জীবনে কি প্রভাব বিস্তার করে আসলে। আমি প্রথমে বলে নিচ্ছি, আমার কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নাই, এবং আফজাল ভাইরা আমাকে একদম ছোটবেলা থেকে চিনেন। মানে আমি যখন মিডিয়াতে আসছি, আমি একটা বিউটি কন্টেস্টের মধ্যে দিয়ে মিডিয়াতে আসছিলাম, লাক্স চ্যানেলাই সুপারস্টার 2006, এবং আমার কোনো এরকম ভিশন ছিল না যে আমি আসলে এখানে পারফরমেন্স করতে আসছি কিংবা আমি অভিনয়টাকে ভালোবাসি, এইরকম জায়গা থেকে আমি কাজটা শুরু করি নাই। বাট রেহানা মরিয়ম নূরের রেহানা এমন একটা চরিত্র যেটা আজকে বাঁধন যেই জায়গায় এসেছে, সেই জায়গায় আসতে বাঁধনের চিনতে অনেক বেশি সাহায্য করেছে রেহানা। এবং একটা চরিত্র শুধু আমাকে একজন অ্যাক্টর হিসেবে নতুনভাবে জন্ম দেয়নি, একজন মানুষ হিসেবেও জন্ম দিয়েছে। আমার ভিশনগুলোকে অনেক ক্লিয়ার করেছে, এবং সময়ের সাথে আমার ভিশন যাতে আরো ক্লিয়ার হয়, আমি সেই চর্চাটার মধ্যে ঢুকেছি। এটা অনেক ইম্পর্টেন্ট। ভাইয়া বারবার বলছিলেন যে চর্চা অনেক অনেক জরুরি, কিন্তু এইটা যারা থিয়েটার আর্টিস্ট তারা কিন্তু সবসময় বলেন যে আমরা একটা চর্চার মধ্যে থাকি, এবং এই চর্চাটা কিন্তু আমি যদিও থিয়েটার ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু আমার চর্চাটা কিন্তু আমি নিজে থেকে শুরু করেছি। আমি চেষ্টা করেছি যে অন্যের সাপোর্টটা নিতে, যে কিভাবে আসলে আমাকে আরো আমি যেই কাজটা করতে চাই সেটাকে আরো ভালোভাবে করতে পারি, এবং আমি যা বলতে চাই তা আরো ভালোভাবে বলতে পারি। সো রেহানা হচ্ছে আমার জন্য সেই চরিত্র যেটা শুধু আমাকে একজন অ্যাক্টর হিসেবে না, একজন মানুষ হিসেবেও নতুন একটা জন্ম দিয়েছে, এবং আজকে আমি বাঁধন এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি।
বাদন আপনাকে ধন্যবাদ। একটা প্রশ্ন কি করতে পারি যে রেহানা মরিয়ম নূরের, কারণ আমি টাকার প্রসঙ্গটা নিয়ে আমি একটু আফজাল ভাইয়ের কাছে আসবো, মিডিয়া, টাকা, মিডিয়ার ব্যবসা বাণিজ্য অনেক কিছু নিয়ে আসলে আফজাল ভাইয়ের সাথে আসলে আমাদের কথা বলার আছে। যদি ঈদের সময় এত বড় বড় কথা বলতে চেয়েছিলাম না, কিন্তু যাই হোক আমাদের এগুলি প্রশ্নে আছে কিছু। রেহানা মরিয়ম নূর কি একটি ব্যবসা সফল ছবি? মানে আপনাকে প্রযোজক পরিচালক কি বলেছেন, তাদের কি টাকা উঠে এসেছে? মানে লিনিয়ার বিজনেসের কথা যদি আমি বলি, মান সম্মান শুধু না। আচ্ছা, তাদের কেমন ব্যবসা হয়েছে সেটা আমি আসলে আপনাকে একদমই ঠিক করে বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি কোভিড এর পরে আমাদের সিনেমাটা স্টার সিনেপ্লেক্সে চলছিল। সো আমি সিনেপ্লেক্সের মানে রেফারেন্সই বলছি, আমি অন্যান্য জায়গায় আমাদের খুব বেশি হলও আমরা পাইনি। সো সিনেপ্লেক্সে একটা ইংলিশ মুভিও তখন চলছিল, সেইটার চাইতে রেহানার দর্শক বেশি ছিল এবং তাদের ব্যবসা ওইটাতে বেশি হয়েছে। সো কিন্তু যেটা একদম সুপার ডুপার হিট ফিল্ম যেগুলো, সেগুলো তো ডেফিনেটলি রেহানা মারিয়াম নূর ছিল না। এবং আমি আপনাকে আবারও বলছি যে রেহানা মারিয়াম নূর কানস ঘুরে না আসলে অনেকে এটার নামও জানতো না। সো এটাও একটা বাস্তবতা। আমার মনে হয় যে আপনি ব্যাপারটা পরিষ্কারই করেছেন, যতদূর পরিষ্কার করা সম্ভব। আমি জনাব আফজাল হোসেনের কাছে এই প্রশ্নে আসতেছি, তবে প্রশ্নটি হচ্ছে মিডিয়া এবং ব্যবসা করছেন না। আসলে অনেকে করছেন কিন্তু ভাইয়া, কিন্তু করে সেটা কন্টিনিউ করতে পারছেন না। অনেকে আসলে সৎ ইচ্ছা নিয়ে আসে, যে তাদের একটা ভালো ইচ্ছা থাকে যে আমি আসলে এখানে বিনিয়োগ করব এবং এখান থেকে আমার টাকাটা আমি উঠাবো বা আমি লাভের মুখ দেখবো। কিন্তু আমাদের কিন্তু মানে খুবই অসাধু মানুষ আছেন যারা আসলে কোনো কিছুকেই ঠিক মতো করেন না। তো দেখা যায় যে তাদের পাল্লায় যখন পড়েন তখন তারা কিন্তু আরেকটা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন না। এইটা আমি অনেক ভালো ভালো বিনিয়োগকারীদের সাথে ঘটতে দেখেছি, যে তারা চান যে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক, তারা চান ভালো কাজ হোক, কিন্তু তাদের এখানে যখন তারা কাজ করতে আসেন, যেহেতু এখানে অনেক বেশি করাপশন আছে, তো তারা কি হয় ওই জায়গাটার মধ্যে ওই গোলকধাঁধায় পড়ে তারা আর কিন্তু এটাকে আরেকটা নেক্সট প্রজেক্ট তারা আর ইনিশিয়েট করতে চান না। আর কিছু মানুষ আছে যারা কিন্তু কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছেন, কিন্তু তারা কি কাজ করছেন তারা নিজেরাও জানেন না এবং কেন করছেন এইটার কোনো প্রশ্নের উত্তর তারা জানেন না। সো তাদের কাছে প্রচুর টাকা আছে, শুধু টাকা থাকলে হবে না। আমি একটা জিনিস ভাইয়া খুবই অ্যাড করতে চাই, আমাদের এখানে প্রডিউসার নিয়ে একটা খুব ভ্রান্ত ধারণা আছে। আমরা মনে করি আমার টাকা আছে, সো আমি একটা সিনেমা প্রডিউস করে ফেলবো। একজন প্রডিউসারকে কিন্তু সবচাইতে বেশি আসলে শিল্পবোধ তার মধ্যে সবচাইতে বেশি থাকতে হবে। তার একটা প্রজেক্ট পিক করতে হবে, যে প্রজেক্টটা তার ভিশনকে দেখানো যাচ্ছে এরকম একটা প্রজেক্ট, এবং সে তখন ইনভেস্টর জোগাড় করবে। কিন্তু আমাদের এখানে যারা ইনভেস্টর তারাই বেসিক্যালি প্রডিউসিং মনে করছে যে তারাই প্রডিউসার, কিন্তু এই জিনিসটা না আসলে। তো আমাদের এখানে কিন্তু ইনস্টিটিউশনেরও অভাব আছে ভাইয়া। আমাদের এখানে কিন্তু ওই রকম প্রফেশনাল কোনো ট্রেনিং নাই, যে আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য আপনার কিন্তু একটা প্রফেশনাল মানে মানুষ লাগবে যারা আসলে ইন্ডাস্ট্রিটাকে রান করাবে। তো আমরা এখানে সবাই হচ্ছে যার মতো শিখে জাস্ট দাঁড়ায় গেলাম যে আচ্ছা আমরা এটা করতেছি, এরকম করে তো আসলে হয় না। এরকম করে তো একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে না আসলে। তো ইনস্টিটিউশনের উপরে একটা জোর দেওয়া উচিত, যে আমাদের যারা এখানে কাজ করতে আসবে তাদের একটা ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে, তখন আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রির অনেক পরিবর্তন হবে। এবং মানে করাপশন তো ডেফিনেটলি এটা যত তাড়াতাড়ি বন্ধ করা যাবে বা কমানো যাবে, মেবি বন্ধ তো হবে না, হয়তো কমানো গেলে সেটা ডেফিনেটলি আরো অনেক ভালো ভালো কিছু আমরা দেখবো। বাদন, এবারের যে আমি প্রসঙ্গটি সেটির প্রশ্ন বা আলোচনার বিষয় প্রথমে আপনি শুরু করবেন, একই প্রসঙ্গে আসলে আফজাল ভাইকে আমরা শেষে শুনতে চাইবো, সেটি হচ্ছে অনুদানের চলচ্চিত্র। আমরা জানি যে চলচ্চিত্র নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের অনুদানের ব্যবস্থা আছে, কেউ সেই অনুদান নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেনও, কিন্তু এই অভিযোগটিও প্রায় শুনি সেটি বিশেষ কোনো রাজনৈতিক দল, অর্থাৎ এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের মাইন্ডের যারা লোক আছেন তারা যদি আবেদন করেন তারা একটা ছবি পাবেন, সেই ছবি দিয়ে কোনো মতে ছবিটি শেষ করা হবে, ছবিটি শেষ করে কোনো মতে সেটি দিয়ে দেওয়া হবে। এইটি সম্পর্কে করেনও না ভাইয়া, অনেকে শেষও করেন না, সেই সম্পর্কে একটু আপনার মন্তব্য শুনতে চাইবো। আফজাল ভাইয়ের কাছে একটু মন্তব্য শুনতে চাইবো যে অনুদানের চলচ্চিত্রের একাল আর সেকাল, মানে আগে কিরকম ছিল এখন কিরকম। আগে বাঁধনকে শুনতে চাই, বাঁধন অনুদানের চলচ্চিত্র নিয়ে আপনার মতামত। আচ্ছা, আমি আগের ব্যাপারটা জানি না, বাট মানে আমি এখনকারটাই বলেন। হ্যাঁ, আমার জীবনের মাত্র 4-5 বছর হয়েছে, আমি খুব মনোযোগী হয়েছি যে আসলে আশেপাশে কি হচ্ছে এটা আমি দেখতে চাই। তো সেটা দেখতে গিয়ে আমি দেখলাম যে অনুদানের